এই ভিডিওতে আমরা শিখব ব্র্যান্ডিং কিভাবে শুরু হয়েছিল, ব্র্যান্ড ডিজাইনের ভিত্তির বিবর্তন, এর উৎপত্তি, প্রবণতা ও ভবিষ্যতের অন্তর্দৃষ্টি নিয়ে একটি বিশ্লেষণ। দ্বিতীয় পর্ব। হ্যালো, দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এমন এক সময়ের কথা ভাবা কঠিন যেখানে বাজারে বেছে নেওয়ার জন্য ৩০ রকমের সাবান বা আমাদের কল্পনার প্রত্যেকটি ফ্লেভারের পানীয় নেই। কিন্তু বিংশ শতাব্দীর আগে সাধারণ গ্রাহকদের জন্য বিকল্প খুবই সীমিত ছিল। স্থানীয় মুদি দোকানে হয়তো আটা, কফি এবং চিনির একটিমাত্র ব্র্যান্ডই পাওয়া যেত। কিন্তু শতাব্দীর পালাবদলের সাথে সাথে এই পরিস্থিতি বদলে গেল। ব্যাপক উৎপাদন এবং সহজ পরিবহন ব্যবস্থা একসাথে গ্রাহকদের সামনে আগের চেয়ে অনেক বেশি বিকল্প এনে দিল। নির্মাতাদের জন্য এর অর্থ ছিল আরও কঠিন প্রতিযোগিতা। সফল হতে হলে একটি পণ্যের গুণমান, সঠিক মূল্য এবং একটি ভালো সুনামের প্রয়োজন ছিল। কিন্তু তার আগে হাজারো পণ্যের ভিড়ে তাকে দর্শকের নজর কাটতে হতো। এই চ্যালেঞ্জটা ছিল ডিজাইনারদের জন্য একটি ফাইনাল পরীক্ষার মতো। আসুন একটি ক্লাসিক কেস স্টাডি দেখা যাক। মর্টন সল্ট ১৯১১ সালে তাদের প্রথম জাতীয় বিজ্ঞাপন প্রচারের সময় কোম্পানি একটি সমস্যার সম্মুখীন হয়েছিল। এখন লবণ দৃশ্যমান হিসেবে তেমন উত্তেজনাপূর্ণ নয়, তাহলে লবণের মতো দৃশ্যমানভাবে অনুপ্রেরণাদায়ক নয় এমন একটি পণ্যকে কিভাবে স্মরণীয় করে তুলবেন? তারা মর্টন সল্ট গার্লকে নিয়ে আসে, যে চরিত্রটি পণ্যের একটি মূল সুবিধা তুলে ধরেছিল, এটি আর্দ্র আবহাওয়াতেও জমে যাবে না, এবং বিখ্যাত স্লোগান "When it rains, it pours" এর জন্ম হয়। একটি সহজ ভিজুয়াল এবং স্পষ্ট বার্তার এই শক্তিশালী সমন্বয় ব্র্যান্ডের জন্য অসাধারণ খ্যাতি নিয়ে আসে, এবং মর্টন আজও বাজারের শীর্ষে রয়েছে। একই যুগের আরেকটি আইকনিক উদাহরণ হল মিশেলিন। লবণের মতোই টায়ারও ছিল একটি সাধারণ কার্যকরী পণ্য। তাই ১৮৯৮ সালে মিশেলিন বিবেন্ডামকে পরিচয় করায় টায়ারের স্তূপ দিয়ে তৈরি একটি বন্ধুত্বপূর্ণ চরিত্র। এই মাস্কটির সঙ্গে সঙ্গে স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে ওঠে এবং একটি পরিচয়হীন শিল্প পণ্যকে রাস্তার বিশ্বস্ত সঙ্গীতে রূপান্তরিত করে। এই দুটি প্রচারই প্রমাণ করে যে ব্র্যান্ডিং শুধু একটি লোগো নয়, এটি একটি পণ্যের ব্যক্তিত্ব তৈরি করে। এমনকি যদি পণ্যটি একটি সাধারণ টায়ার বা এক চিমটি লবণ হয়। বাজার যখন বিভিন্ন পণ্যে ভরে উঠতে লাগল, তখন সংস্থাগুলি একটি সুসংহত বার্তা এবং ব্র্যান্ড ম্যানেজমেন্টের গুরুত্ব বুঝতে পারল। অনেক সংস্থাই তাদের ইউনিক সেলিং প্রপোজিশন (ইউএসপি) এর উপর জোর দিত, অর্থাৎ এমন একটি বৈশিষ্ট্য যা তাদের প্রথম, একমাত্র বা সেরা প্রমাণ করত। এর জন্য একটি সহজ কৌশল ছিল একটি স্পষ্ট ছবি এবং একটি সরাসরি স্লোগান। এর সেরা উদাহরণ হল RCA, যার ব্র্যান্ডটি তার টেরিয়ার কুকুর নিপারের সাথে সমার্থক হয়ে ওঠে, যে তন্ময় হয়ে গ্রামোফোনে তার মালিকের কণ্ঠ শুনছে। এটাই ছিল সেই যুগের ইউজার ইন্টারফেস, কোনো ক্লিক ছাড়াই মেসেজ ১০০% ডেলিভার। তবে কিছু কোম্পানি ব্র্যান্ড পরিচিতির এই গভীর শিল্পটি বুঝতে পেরেছিল। যখন রেফ্রিজারেটর সহজলভ্য ছিল না, তখন বরফের কুলার থেকে ঠান্ডা পানীয় বেছে নিতে হতো। কোকা-কোলা বুঝতে পারল যে একটি অনন্য বোতলের আকার তাকে অন্য সোডা থেকে আলাদা করবে, যাকে শুধু স্পর্শ করেই চেনা যাবে। ১৯৪০-এর দশকের মধ্যে কোকা-কোলা আর শুধু একটি পানি বিক্রি করছিল না, তারা আমেরিকান জীবনধারার একটি আদর্শ চিত্রকে ব্র্যান্ড হিসাবে প্রচার করেছিল। এটি ছিল সেরা UX ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন। আপনার লোগো দেখারও প্রয়োজন ছিল না, হাতে নিয়েই ব্র্যান্ড চেনা যেত। কোডাক ছিল প্রথম কোম্পানি যা সাধারণ মানুষের হাতে ফটোগ্রাফি এবং ছবি প্রিন্ট করার ক্ষমতা তুলে দিয়েছিল। বহু বছর ধরে তাদের ব্র্যান্ডের নামটাই বাজারে আধিপত্য বজায় রাখার জন্য যথেষ্ট ছিল। প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে কোডাক তাদের পণ্যকে আরও জটিল না করে ব্যবহারকারীর জন্য আরও সহজ করে তোলে। তাদের মূল ব্র্যান্ডিং বার্তা ছিল ব্যবহারের সহজতা। ক্যামেরাটি এতটাই সহজ ছিল যে একটি শিশু এটি চালাতে পারত। এটি ছিল সেই সময়ের ইউজার ফ্রেন্ডলি ডিজাইন, যখন এই শব্দটির কোনো অস্তিত্বই ছিল না।
সবচেয়ে সফল সংস্থাগুলি বুঝতে শুরু করেছিল যে দর্শকের সাথে একটি গভীর যোগাযোগ তৈরি করাই আসল চাবিকাঠি। পণ্যের গুণাগুণ বর্ণনার পরিবর্তে তারা একটি উন্নত জীবনের স্বপ্ন বিক্রি করতে শুরু করল, যে জীবনে আছে রোমান্স, সুখ এবং ভালোবাসা। অন্য ব্র্যান্ডগুলি স্ট্যাটাস, অ্যাডভেঞ্চার বা স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতিশ্রুতি দিত। মূল লক্ষ্য ছিল যুক্তিকে উপেক্ষা করে সরাসরি দর্শকের আবেগের সাথে সংযোগ স্থাপন করা। এই কৌশলটি প্রায়শই মানুষের নিরাপত্তাহীনতাকে কাজে লাগাত। আপনার কি স্ট্যাটাস নেই? যথেষ্ট সুগন্ধ নন? চিন্তা নেই, আমাদের পণ্যটি কিনুন এবং সমাধান আপনার হাতের মুঠোয়। ব্র্যান্ডগুলি নিজেদেরকে একমাত্র সমাধান হিসাবে তুলে ধরত। আপনার নিঃশ্বাস আর আপনার জীবন নষ্ট করবে না। ব্র্যান্ডগুলি প্রতিশ্রুতি দিচ্ছিল, আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ আর আপনার সামাজিক জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। 1950-এর দশকের শেষের দিকে আধুনিক ব্র্যান্ডিংয়ের মূল ভিত্তিগুলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিজুয়াল কনসিস্টেন্সি, স্পষ্ট বার্তা এবং দর্শকের আনুগত্য হয়ে গিয়েছিল। তবে এই লড়াই তখনও দোকানের তাক, ছাপা বিজ্ঞাপন এবং রেডিওর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভাবুন তো, সেই সময় পপ-আপ অ্যাডস মানে ছিল দোকানে কেনাকাটার সময় হঠাৎ সামনে এসে পড়া কোনো পরিচিত মানুষ। কিন্তু ঘরে ঘরে টেলিভিশনের আগমন এবং তারপরে স্মার্টফোনস এ ইন্টারনেটের আবির্ভাব ব্র্যান্ডিং জগতে একটি সুপারনোভার মতো বিস্ফোরণ ঘটায়, যা খেলার নিয়ম চিরতরের মতো বদল হয়ে যায়। 1950-এর পর টেলিভিশন বিজ্ঞাপনের প্রধান মাধ্যম হয়ে উঠল। এই পরিবর্তনটি কোম্পানিগুলোকে রেডিওর কথ্য শব্দের ওপর থেকে নজর সরিয়ে একটি দৃশ্যনির্ভর মাধ্যমের দিকে মনোযোগ দিতে বাধ্য করেছিল। ফলস্বরূপ ছবি হয়ে উঠল। ইন্টারনেট এবং এখন মোবাইল কমিউনিকেশন আসার ফলে ছবি আমাদের সংস্কৃতিতে যোগাযোগের প্রধান উপায় হয়ে উঠেছে। কোম্পানিগুলো খুব দ্রুত একটি সুসংহত ভিজুয়াল মেসেজের গুরুত্ব বুঝতে পেরেছিল। প্রতিযোগীদের থেকে নিজেদের আলাদা করার জন্য একটি স্বতন্ত্র ব্র্যান্ড মেসেজ অত্যন্ত জরুরি ছিল। সেই মেসেজটিকে প্রত্যেকবার একই রকম থাকতে হতো যখনই দর্শকেরা এর সংস্পর্শে আসত। বিজ্ঞাপনের ব্যাপক প্রসার এবং মার্কেটিং সামগ্রীর ছড়াছড়ির ফলে একটি শক্তিশালী কোর বার্তা অপরিহার্য হয়ে ওঠে। দর্শকের আগ্রহ ধরে রাখার জন্য ক্যাম্পেইনের ধারণা বদলাতে পারত, কিন্তু ব্র্যান্ডের মূল কেন্দ্র, তার ব্র্যান্ড ডিএনএ অটুট রাখাটা ছিল বাধ্যতামূলক। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার প্লেলিস্ট বদলাতে পারে, কিন্তু আপনার প্রিয় শিল্পীর সিগনেচার স্টাইল একই থাকে। ব্র্যান্ড ডিএনএ হল সেই সিগনেচার স্টাইল। ব্র্যান্ড স্ট্র্যাটেজির একটা দুর্দান্ত উদাহরণ দেখতে হলে আমরা ভক্সওয়াগনের 1960-এর দশকের ক্যাম্পেইনটা দেখতে পারি। তাদের মূল বার্তা ছিল এই গাড়ি স্বাধীনচেতা মানুষদের জন্য, যারা স্ট্যাটাসের পেছনে ছোটে না। যদিও প্রত্যেক বিজ্ঞাপনের লেআউট, খাপেই এবং ইমেজরি বদলেছে, তবুও তাদের মূল গল্প একদম অপরিবর্তিত রয়েছে। এটাই হলো ব্র্যান্ড স্ট্র্যাটেজির প্রথম পাঠ। একটা শক্তিশালী গল্পই আপনার ভিত্তি। একটা দুর্বল গল্প তো একটা ঝাপসা ভেক্টর ফাইলের মতো, পুরো কাজটাই নষ্ট করে দেয়। ভক্সওয়াগনের প্রতিশ্রুতি সবসময় স্পষ্ট ছিল, আলাদা হওয়াই বেশি বুদ্ধিমত্তার পরিচয়। আভিস রেন্ট এ কার এর উই ট্রাই হার্ডার ক্যাম্পেইনটা সেই সময়ের একটা দারুণ উদাহরণ। ওরা তো সরাসরি বলে দিয়েছিল যে ওরা নাম্বার 2, আর এই সততা দিয়েই মানুষের মন জিতে নিয়েছিল, নিজেদের দুর্বলতাকে বানিয়ে ফেলেছিল বড় শক্তি। গল্পটা ছিল একদম সোজা, আমরা সেরা নই, তাই আমাদের সার্ভিস বেস্ট হতেই হবে। এই ধরনের ধারাবাহিকতা যেকোনো ব্র্যান্ডের জন্য খুব জরুরি। ব্র্যান্ডের রঙের ব্যবহার যদি এলোমেলো হয়, তাহলে তা প্রিন্টিংয়ের সময় ভুল সিএমওকে রং ব্যবহারের মতোই বিপর্যয়কর। এতে গ্রাহকের বিশ্বাস নষ্ট হয় এবং ব্র্যান্ডের ওপর আস্থা থাকে না। 1971 সালে কোকা-কোলা এমন একটি বিজ্ঞাপন লঞ্চ করে যা ব্র্যান্ড স্টোরিটেলিংয়ের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ইটালির একটি পাহাড়ের উপরে নানা দেশের তরুণ তরুণীরা একসঙ্গে মিলে সম্প্রীতি আর বিশ্ব একতার গান গেয়েছিল। এই প্রথমবার কোনো গ্লোবাল ব্র্যান্ডের মূল বার্তা শুধু প্রোডাক্ট নিয়েছিল না, বরং মানবতার এক শক্তিশালী ভাবনা নিয়েছিল। এটা ছিল ইমোশনাল স্টোরি বোর্ডিংয়ের একটা অসাধারণ উদাহরণ। কম অ্যাপাসিটি দেওয়া কোনো ব্র্যান্ড মেসেজ তো একটা রক কনসার্টে ফিসফিস করে কথা বলার মতো,
কেউ শুনতেই পাবে না। কিন্তু কোকা কোলার বার্তা ছিল 100% স্পষ্ট। 1980-র দশকে ব্র্যান্ডিং তার পুরনো দিনের একঘেয়ে এবং আনুষ্ঠানিক কর্পোরেট ধাঁচ থেকে বেরিয়ে আসে। এমটিভি ছিল এই বিপ্লবের নেতা। ওরা ক্রমাগত পরিবর্তনশীল লোগো, বিভিন্ন জাতিবর্ণের মানুষকে তুলে ধরা এবং একটা বিদ্রোহী ও মজার মনোভাব গ্রহণ করেছিল। ওদের ব্র্যান্ড কোনো বাঁধা ধরা গ্রিড মেনে চলত না, বরং এটাকে সবসময় পরিবর্তনশীল এবং অপ্রত্যাশিত হওয়ার জন্যই ডিজাইন করা হয়েছিল। পুরনো দিনের ব্র্যান্ডগুলোর কাছে এটা ছিল একটা পোস্টারে 10টা আলাদা ফন্ট ব্যবহার করার মতো, মানে পুরোপুরি অস্থিরতা। কিন্তু এমটিভির কাছে এই অস্থিরতাই ছিল তাদের পরিচয়। তাদের একমাত্র নিয়ম ছিল সব নিয়ম ভেঙে ফেলা। 1990-এর দশকে যখন ইন্টারনেট জনপ্রিয় হতে শুরু করে, ব্র্যান্ডগুলো তাড়াহুড়ো করে অনলাইনে চলে আসে। কিন্তু সেই সময়ের অনেক ওয়েবসাইটই ছিল একেবারে ডিজিটাল ডিজাস্টার, বেশিরভাগই অগোছালো এবং অকার্যকর। এটা একটা নতুন জগৎ ছিল, আর ডিজিটাল ডিজাইনের নিয়মকানুন তখনও তৈরি হয়নি। অনেক ব্র্যান্ড একটা মারাত্মক ভুল করেছিল, তারা তাদের ওয়েবসাইটকে একটা ডিজিটাল বিলবোর্ড হিসেবে ব্যবহার করত আর নিজেদের প্রিন্ট অ্যাডগুলো শুধু কপি পেস্ট করে দিত। এর ফলে প্রায় একটা লওরেজ পিক্সেলেটেড ছবি দেখা যেত, যেখানে ভালো ইউএক্স এর কোনো পাত্তাই ছিল না। আরও খারাপ ব্যাপার হলো, কিছু ব্র্যান্ড তাদের ব্র্যান্ড অ্যাসেটে পুরনো দিনের ছবি ব্যবহার করত এবং সমাজে ডাইভার্সিটির ক্রমবর্ধমান চাহিদাকে উপেক্ষা করেছিল। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার উত্থান যোগাযোগের নতুন পথ খুলে দিয়েছে, কিন্তু এর সঙ্গে ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। একটি ব্র্যান্ড তার পরিচয় কিভাবে ধরে রাখবে যখন তার লোগো ছোট হতে হতে মাত্র কয়েক পিক্সেলের একটি ফ্যাব আইকনে পরিণত হয়? আমরা একটি চকচকে প্রিন্টেড ব্রোশিওর এবং একটি রেসপন্সিভ ওয়েবসাইটের মতো সম্পূর্ণ ভিন্ন মাধ্যমে ভিজুয়াল কনসিস্টেন্সি কিভাবে নিশ্চিত করতে পারি? এটি একটি বিশাল চ্যালেঞ্জ। প্রিন্ট, সিএমওয়াইকে এবং স্ক্রিন আর জিবি উভয়ের জন্যই সঠিক রং ব্যবহার করা অনেকটা এমন যেন দুজন ক্লায়েন্টকে খুশি করার চেষ্টা করা হচ্ছে, যারা একে অপরের থেকে সম্পূর্ণ বিপরীত জিনিস চায়। আজকের এই মতচ্ছন্ন বিশ্বে একটি ব্র্যান্ডের বার্তা, তার মূল্যবোধ এবং ভয়েস একেবারে মজবুত হতে হবে, সেটা বাস শেল্টারের বিজ্ঞাপনের টাইপোগ্রাফি হোক বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যারেক্টার কাউন্ট। আজকের ব্র্যান্ডিং 1950-এর দশকের চেয়ে অনেক বেশি জটিল। যোগাযোগের মাধ্যমগুলো ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং বাড়ছে, কিন্তু মূলে কাজটা একই আছে। আপনাকে এখনও একটা শক্তিশালী, স্পষ্ট, অনন্য এবং আকর্ষণীয় বার্তা তৈরি করতে হবে। এটাই আপনার ব্র্যান্ডের ডিএনএ। আর তারপর প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সেই বার্তা ছড়িয়ে দিতে হবে। আপনার ব্র্যান্ড গাইডলাইন্স এতটাই মজবুত হতে হবে যেন স্মার্টফোন এর রেসপন্সিভ ডিজাইন থেকে শুরু করে একটা বড় প্রিন্ট অ্যাড পর্যন্ত সবকিছু সামলাতে পারে। এটা অনেকটা এমন যেন একটা লোগো তৈরি করা যা ছোট্ট একটা ফ্যাব আইকন এ নিখুঁত দেখায়, আবার একটা বিশাল বিলবোর্ডেও নিখুঁত দেখায়। এটা কঠিন হলেও এটা খুবই জরুরি। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আত্মাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।